সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটি এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার এই জীবনের গল্প অনুষ্ঠানে আমি অনেক মানুষের জীবনের গল্পে প্রচার করেছি, আর আপনারাও রাত জেগে ভিন্ন রকম মানুষের জীবনের গল্প শুনেছেন। কিন্তু আজকের পলাশের জীবনের বাস্তব ঘটনাটা শোনার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি একটু নড়ে চড়ে বসেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা শুনেছিলাম প্রেম কিংবা ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য মানুষ কিনা করে, যুদ্ধ করে, মারামারি করে, কাটাকাটি করে, কিন্তু ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য পলাশ ভাই যেটা করেছে সেটা যদি আপনি শোনেন, আপনার চোখ দুটো কোপালে উঠে যাবে। আজকের জীবনের গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক অনেক বেশি শিক্ষণীয়। তাই সবার কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করব, জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ, আমার বাড়ি রাজশাহী। প্রিয় দর্শক শ্রোতা, আমার জীবনের গল্প শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে কিছুটা বলে রাখি। আমার পরিবারে আমি আছি, বাবা আছে, মা আছে, আমার একটা ছোট ভাই। আমার পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার, কেননা আমার আব্বা একজন কৃষক। আমার আব্বা মানুষের মাঠে ঘাটে কাজ করে, আর এছাড়া আমাদের নিজস্ব কিছু জমি আছে। সেই জমিগুলো চাষবাস করে যে পরিমাণ ফসল পায়, সেই ফসল বিক্রি করে বাবা যে টাকা আর্ন করে, সেই টাকা দিয়ে আমাদের চারজনের সংসারটা কোনোরকম টেনে হিস্ট্রে চলে যায়। আমার জীবনের গল্পটা আমি আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি রাজশাহীর কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। তখন সালটা ছিল 2012 সালে একটা মোবাইল ফোন মানে একটা বিশাল ব্যাপার, এটা আপনারা সবাই জানেন। আমি আমার বাবাকে বললাম যে বাবা, আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও। কিন্তু বাবা আমাকে 6 মাস ঘুরিয়ে আমন ধান বিক্রি করে 2200 মডেলের একটা মোবাইল ফোন কিনে দেয়। মোবাইল ফোনটা ডিজিটাল ছিল না কোনো ক্যামেরা। আমি মোবাইল ফোনটা ব্যবহার করতেছি শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আমি যখন মাঝে মাঝে বাবার সাথে মাঠে ঘাটে কাজ করি, তখন আমি যথাসময়ে কলেজে যেতে পারি না। অনেক সময় আমার কলেজ মিস হয়ে যায়। তো সেজন্য আমি মোবাইল ফোনটা রেখেছি, যাতে আমি আমার বন্ধুবান্ধবদের সাথে মাঝে মাঝে একটু যোগাযোগ করতে পারি এবং ক্লাসের পড়াগুলো সম্বন্ধে জানতে পারি। শুধুমাত্র এই জন্যই আমার মোবাইল ফোনটা ব্যবহার করা। যাই হোক, এভাবে যেতে যেতে আমার দিনগুলো ভীষণ ভালোই কাটতেছিল। আমার ছোটো ভাইকে হচ্ছে রাতে পড়াই, আবার নিজের পড়া শেষ করে রাত 12টা-1টা পর্যন্ত ঘুমাতে যাই এবং খুব সকালে উঠে ফজরের নামাজ পড়ি। আমার একটা ব্যাপার অনেক ভালো, সেটা হচ্ছে আমি কখনো নামাজ কাজা করি না। আমার যতই ব্যস্ত থাকুক না কেন, যতই কাজ থাকুক না কেন, আমি সবসময় ট্রাই করি 5 ওয়াক্ত নামাজ জমাতের সহিত পড়ার জন্য। এই ব্যাপারটা আমি একদম ছোটোকাল থেকেই করি এবং প্রতিদিন সকালবেলা আমি আমার ঘরের উঠানে গিয়ে আজান দিই। আমার আজানের গলাটা সবাই বলে নাকি খুব সুন্দর। তো যাই হোক, আমার এভাবে যেতে যেতে আমার হচ্ছে জন্মদিন আসে। তো জন্মদিনের অনুষ্ঠান সবাই অনেক ধুমধাম করে পালন করে, কিন্তু আমার মতো পরিবারে যারা আমার জন্মগ্রহণ করেছে তাদের জন্মসালটায় ঠিকমতো মনে থাকে না। তো যাই হোক, আমার কলেজের বন্ধুরা সিদ্ধান্ত নিল যে তারা আমার জন্মদিন পালন করবে। সেদিন আমি যখন কলেজে যাই, আমার একটা বন্ধু ছিল যার নাম ছিল সাজ্জাদ। সাজ্জাদ আমাকে বলতেছে, কিরে আজকে নাকি তোর জন্মদিন? আমি বললাম, তুই কীভাবে বুঝলি? বলে, বুঝেছি, আজকে তোর জন্মদিন, আমরা আজকে তোর জন্মদিন সেলিব্রেট করবো। হ্যাঁ, বললাম তাই নাকি? বলে হ্যাঁ। তো তারা বলে যে আমরা কেকও কিন্তু কিনে রেখেছি। আমি বলি, বাড়ি কেকও কিনে শেষ? তো এরপরে আমাদের কলেজের পিছনে একটা কলা বাগান আছে, যেখানে গিয়ে আমরা মাঝে মাঝে আড্ডা সাড্ডা দিই। তো আমার বন্ধুগুলো আমার হচ্ছে জন্মদিনের কেকটা নিয়ে সেই কলা বাগানের পিছনে গেল। তো তারা কেক কাটলো এবং আমার মুখে এক টুকরো, সবার মুখে এক টুকরো করে তুলে দিল। আমার এখানে 10টা বন্ধু ছিল, আমি সহ 11 জন। যাই হোক, এরপরে আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি, তোদের সবারই তো গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। আমার দিনগুলো ভালো কাটে না, রাতগুলো বিষণ্ণতায় কাটে। আমার একটা গার্লফ্রেন্ড হলে ভীষণ ভালো হতো। আমি একটু দুষ্টুমি করে তাদের কাছে এই কথাটা বলি। আমি সবাইকে বলি যে আমার জন্মদিন উপলক্ষে তোরা আমাকে একটা গার্লফ্রেন্ড গিফট কর। এটা শুনে সবাই অনেক হাসাহাসি করতেছে। তারই মাঝে সাজ্জাদ বলে উঠলো, আমার মাথায় না একটা দারুণ আইডিয়া আসছে পলাশ। আমি বলি, কি আইডিয়া বল? ও বলে, আমরা এখানে আছি 10 জন, তুই সহ 11 জন, তুই 0 আর বাকিরা আমরা বাকিরা হচ্ছে একটা করে ডিজিট দিয়ে যাব, একটা করে অক্ষর দিয়ে যাব, অ্যান্ড সেই অক্ষর দিয়ে 11 অক্ষরের একটা মোবাইল নাম্বার হবে, অ্যান্ড সেই মোবাইল নাম্বারে তুই কল করবি। যদি সেটা কোনো মেয়ে ধরে তাহলে সে হবে তোর গার্লফ্রেন্ড। আমি বলে রাখি, আমি হচ্ছে একটা একটেল সিম ব্যবহার করতাম, যেটা এখনকার সময়ে রবি বলে পরিচিত। 01819 ছিল আমার হচ্ছে ফোনের সিরিয়াল নাম্বার।
তো যাই হোক, আমার বন্ধুরা এক একজন এক একটা সংখ্যা বলতেছে, এভাবে 10 জনে 10টা সংখ্যা বললো, আর আমার শূন্য সহ মিলিয়ে 11 অক্ষরের একটা মোবাইল নাম্বার হয়ে গেল। অ্যান্ড সেই নাম্বারটা আমি আমার মোবাইল ফোনে উঠিয়ে কল দিলাম। যখন কল দিলাম প্রথমে হচ্ছে নাম্বারটা বন্ধ পাইলাম। নাম্বারটা বন্ধ হওয়ার পর আমি চেষ্টা করলাম যে ঠিক আছে, প্রথমবার যেহেতু নাম্বার বন্ধ হয়েছে, আমরা দ্বিতীয়বার ট্রাই করি, তো আমাকে আবার অক্ষর দে। তো সবাই আমাকে একটা করে সংখ্যা দিতেছিল, আমি সংখ্যাগুলো আমার মোবাইল ফোন উঠিয়ে যখন ফোন করলাম, তখন একটা বয়স্ক মানুষ ফোনটা রিসিভ করলো। আমি ভীষণ ভয় পেয়ে লাইনটা কেটে দিলাম। এরপরে সবাইকে বলতেছিলাম যে দোস্ত একটা কাজ কর, তোরা আমাকে আবারও সংখ্যা দে। তো আমি বললাম যে সব কিছু আসলে তৃতীয়বার পর্যন্ত করা ভালো, তৃতীয়বার করলে অনেক ভালো হয়, তোরা আমাকে আবারও সংখ্যা দে। তো সবাই আমাকে সংখ্যা দিচ্ছিল, আমি সংখ্যাগুলো একটা একটা করে আমার মোবাইল ফোনে উঠাচ্ছিলাম। অ্যান্ড দেন আমি কল দিলাম। কল দেওয়ার পরে কলটা একটা মেয়ে রিসিভ করলো। তো আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম যখন মেয়ে রিসিভ করছে, তখন আমি ভয়ে কথা বলি না, আমি আমার বন্ধু সাজ্জাদের কাছে দিলাম। সাজ্জাদ ফোনটা কানে নিয়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে দিয়ে আমি কথা বলি। তো সাজ্জাদ কথা বলতেছে, মেয়েকে বলতেছে আপনি কি কথাবার্তা বলতেছে, বাট মেয়ে ভীষণ রেগে গিয়ে সাজ্জাদকে অকথ্য ভাষায় গালাগালি করে। গালাগালি করার পর আমার কাছে খুব খারাপ লাগে যে আমার বন্ধু কীভাবে গালাগালি করতেছে। আমি মোবাইল ফোনটা টান দিয়ে বললাম, ভাই আপনি মোবাইল ফোন ব্যবহার করতেছেন, আপনার নাম্বারে যে কোনো জায়গা থেকে কল আসতেই পারে, তাই বলে কি এরকম গালাগালি করতে হবে? আমি মেয়েটাকে একটু বুঝিয়ে বলি যে প্লিজ গালাগালি না করে আপনি একটু ভালোভাবে কথা বললেই তো পারেন, আমাদের সাথে মিসবিহেভ করে আপনার লাভটা কী হবে বলেন তো? তুমি এটা আমাকে বলতেছে যে আপনারা কেন কল দিয়েছেন সেটা বলেন। তাই আমি বললাম ঠিক আছে রে বাবা, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও কল দিব না, এটা বলে লাইনটা কেটে দিলাম। কেটে দিয়ে সবাইকে বলতেছি ভাই আমার গার্লফ্রেন্ডের দরকার নাই, গার্লফ্রেন্ড মানেই হচ্ছে সিলি মানে হচ্ছে ঝাল, এত ঝাল আমি সহ্য করতে পারবো না ভাই। এটা বলে আমি সরাসরি হচ্ছে বাসায় চলে আসি। আমি যখন বাসা আসি তখন আনুমানিক রাত 11:30টার দিকে আমার নাম্বার একটা কল আসে। আমার এই নাম্বারটা ছিল সম্পূর্ণ আননোন একটা নাম্বার। তো আমি কলটা রিসিভ করি, রিসিভ করার পরে একটা মেয়ে আমাকে হেলো বলে, তো আমিও হেলো বলি। আমাকে বলে কে আপনি? আমি বলি আপনি আমাকে কল দিয়ে কি আমি এটা জিজ্ঞেস করেছেন? আপনি কি এটা জিজ্ঞেস করার জন্য আমাকে কল দিয়েছেন? তো বলতেছে না, আপনি দুপুরে হচ্ছে আমাদের ঘরের নাম্বারে কল দিয়ে আমাদেরকে বিরক্ত করেছেন, এই জন্য আমি আমার পার্সোনাল নাম্বার থেকে আপনাকে কল দিয়েছি। আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম, বাবারে একটা ঘরের নাম্বার, একটা পার্সোনাল নাম্বার। 2012 সালে একটা মোবাইল ফোন কিনতে পারা মানে আকাশে চাঁদ পাওয়া। তো সেই ক্ষেত্রে 4টা চাঁদ ওদের ঘরে। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের মোবাইল ফোন কয়টা? মেয়ে বলতেছে যে আমাদের 4টা মোবাইল ফোন। আমি বললাম তাই? বলে হ্যাঁ। বলে যে একটা আমি ব্যবহার করি, একটা ঘরে থাকে, একটা আমার বড় ভাইয়া ব্যবহার করে, আর একটা আমার আব্বু ব্যবহার করে। আমি বুঝে গেলাম যে তারা হয়তো অনেক পয়সাওয়ালা মানুষ হবে, কারণ তা না হলে এত 4টা মোবাইল ফোন ব্যবহার করা মানে তো বিশাল ব্যাপার। তো যাই হোক, আমি তারা বললাম যে দেখেন আসলে আমার বন্ধুরা দুষ্টমি করে কল দিয়েছে, ওরা নাম্বারটা বানিয়ে আপনাকে কল দিয়েছে, ওরা আসলে আপনাকে চিনে না। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি রাজশাহীতে। তুমি এটা রাজশাহী বলার পর একটু ইন্টারেস্ট হলো। আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? সে বলতেছে আমার বাড়ি চিটাগং। তারপর আমি মেয়েটার সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে কখন যে আসলে 2 ঘন্টা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তখন আমার ফোনে যে পরিমাণ ব্যালেন্স ছিল, মোবাইল আমার লাইন কেটে গেল। লাইন কেটে যাওয়ার পরে মেয়েটা আবার কল ব্যাক করলো। কল ব্যাক করার পরে আমার সাথে কথা বলতে বলতে রাত প্রায় 1টা পর্যন্ত সে আমার সাথে কথা বলছে। এটা হচ্ছে আমার জীবনে ফার্স্ট কোনো ঘটনা যে আমি চিনি না জানি না এরকম একটা মানুষের সাথে রাত 1টা পর্যন্ত ফোনে কথা বলেছি। অনেক কথা বলেছি, আসলে কী কথা বলেছি আমার কোনো কিছুই মনে নাই। কথাবার্তা বলে শেষ করে আমি ঘুমাইতে গেলাম। তাহাজ্জুদের নামাজ, তারপর ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়লাম। পরে আমি চিন্তা করলাম হায়রে আল্লাহ, আমি তো একটা পাপ করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। তারপর কলেজে গিয়ে আমি সবাইকে বলতেছি যে দোস্ত এই ঘটনা। তখন সবাই আমার বলতেছে যা বেটা তোর প্রেম হয়ে গেছে। আমি বলি কী বলিস? বলে হ্যাঁ সত্যি প্রেম হয়ে গেছে, কারণ যদি প্রেম না হয় একটা মেয়ে তোর সাথে 3-4 ঘন্টা ধরে কখনোই ফোনে কথা বলতো না। আমি বলি ভাইরে এই প্রেম পেরিতে ভালোবাসা আমি বুঝি না, আমার দ্বারা এগুলো হবে না, এগুলো বাদ দে। যাই হোক, এভাবে যেতে যেতে আমি কন্টিনিউ মেয়েটার সাথে ফোনে কথা বলি। কথা বলতে বলতে প্রায় 20 দিন তার সাথে এরকম ফোনে কথা বলার পরে একদিন আমি তার নাম্বারে সারাদিন কল দিই, সে আর কলটা রিসিভ করে না। আমি তাকে রাতের বেলায় কল দিই, তাও আমার কলটা রিসিভ করে না। আমার মনে এত কষ্ট চায়, এর পরের দিনও আমি তাকে সারাটা দিন কল দিই, সে আমার কল রিসিভ করে না। আমি গধূলি সন্ধ্যে আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা নদী আছে, এই নদীর পাড়ে একেবারে মন খারাপ করে বসে আছি। ঠিক সেই মুহূর্তে মোবাইল ফোনের টুং টুং করে শব্দটা বেজে উঠলো। আমি মোবাইল ফোনটা হাতে নিয়ে ডিসপ্লের মধ্যে ওর নাম্বারটা দেখতে পেলাম। আমি কলটা রিসিভ করলাম। আমি খুবই রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলাম যে কেন তুমি আমাকে কল দিয়েছো? আমাকে কল না দিলেই তো হতো। তো বলতেছে কেন? আমি বললাম
কালকে সারাটা দিন কল দিয়েছি, সারাটা রাত কল দিয়েছি, ইভেন আজকে সারাটা দিন কল দিয়েছি, তুমি কি একটাবার আমার কলটা রিসিভ করতে পারলা না? তো বলতেছে ভারে তো রাগ করতেছো কেন? আমি বলি রাগ করবো না, আমার তো নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। তখন আমাকে বলতেছে যে তোমার নিঃশ্বাস কেন বন্ধ হয়ে যাচ্ছিল? আমি বলি তোমার সাথে কথাবার্তা বলতে না পারলে আমার কাছে মনে হয় আমার নিঃশ্বাসটা থেমে যাবে। আমার কাছে মনে হয় যে তুমি আমার দেহের অক্সিজেন, তুমি যদি চলে যাও আমি নিঃশ্বাস নিতে পারবো না। তখন মেয়েটা একটা অট্ট হাসি দিয়ে জিজ্ঞেস করে মানুষ কি কখনো এতটা পাগল হয়? আমি আসলে তার নামটা বলতেই ভুলে গেছিলাম। তার নাম ছিল শান্তা। শান্তা আসলেই শান্ত, শুধু শান্তই নয়, তার ভিতরে এমন একটা মন লুকিয়ে আছে যেটা আমি বলে শেষ করতে পারবো না। সত্যি যথেষ্ট রোমান্টিক টাইপের একটা মেয়ে। তো আমাকে বলতেছিল যে আমাদের বাসায় গেস্ট আসছে, আমাদের বাসায় মেহমান আসছে, তো মেহমান আসছে যার জন্য হচ্ছে আমি মোবাইল ফোন হাতে নিতে পারি নাই। আমি বলি তাই বলি সারাদিন সারা রাত আরেকটা দিন কেটে গেল? তো বলতেছে বাসায় প্রচুর মেহমান আসছে, আমি মোবাইল ফোন হাতে নেওয়ার কোনো সময় পাই নাই, মোবাইল ফোনটা আমার ড্রয়ারের মধ্যেই পড়েছিল। তো আমাকে বলতেছিল যে তোমার এত হতাশা কেন লাগতেছিল, এত এতটা কষ্ট কেন হচ্ছিল? আমি বললাম যে শান্তা তুমি একটা ব্যাপার জানো না, আমার কাছে মনে হয় যে মানুষ খাবার ছাড়া যেমন করে বাঁচতে পারে না, মানুষ নিঃশ্বাস নেওয়া ছাড়া যেমন করে বাঁচতে পারে না, তেমনি তোমার সাথে কথা বলা ছাড়া আমি না সত্যিই বাঁচতে পারবো না। তখন শান্তা একটা অট্ট হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম ভালোবাসি কি না জানি না, ভালোবাসা কাকে বলে সেটাও জানি না, কিন্তু আমি এইটা জানি যে আমি দিন-রাত 24 ঘন্টা তোমার সাথে ফোনে কথা বললে ভালো থাকি, আমি তোমার সাথে কন্টিনিউ ফোনে কথা বলতে চাই। তখন ও একটা অট্ট হাসি দিয়ে বলতেছে ওরে পাগলা তুমি তো আমার প্রেমে পড়ে গেছো। আমি বলি তাই? বলে হ্যাঁ, কারণ যে যাকে ভালোবাসে সে যদি তার সাথে কথা বলতে না পারে তখনই তার বুকের ভিতর কষ্ট হয়, তখনই সে কষ্ট অনুভব করে। তার মানে তুমি আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষ কিন্তু আমি হয়ে গেলাম। এটা বলে সে লাইনটা কেটে দেয়, অ্যান্ড আমি তাকে কল দিয়ে শেয়ার কলটা রিসিভ করে না। রাত হয়ে গেল, আমি চোখটা বন্ধ করে শুয়ে গেলাম। যখন আমি শুইলাম, যখন চোখটা বন্ধ করি তখনই তার হাসির শব্দটা আমার কানের কাছে বেজে ওঠে, কিন্তু আমি তাকে আর কল দিই না, কারণ সে বলেছিল যে তার বাসায় মেহমান আছে। যাই হোক, এভাবে রাতটা কেটে যায়। সকালবেলা আমি তাকে কল দিই, সে হচ্ছে কল রিসিভ করে না। প্রায় দুপুর 11টার দিকে সে নিজেই কল ব্যাক করে। তখন আমি কলেজে ছিলাম, তখন আমার বন্ধু টন্ধু সবাই হচ্ছে একসাথে আমরা আড্ডা মারতেছিলাম কলেজ ক্যাম্পাসে। তো সে যখন কল দিল, আমার ওই ফ্রেন্ড সাজ্জাদ কলটা রিসিভ করছে, রিসিভ করে বলতেছে যে আপনি আমার বন্ধুকে ফোন দিয়ে বিরক্ত করেন কেন? তখন মেয়েটা বলতেছে যে ভাইয়া আমি আপনাদের কাছে অনেক সরি যে সেদিন আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করছিলাম, আপনারা প্লিজ আমাকে মাফ করে দেন। তখন সাজ্জাদ বলতেছে যে আপনাকে সেদিন আমি আসলে যতটা খারাপ মনে করছিলাম, আজ আমি বুঝতে পারলাম যে আপনি আসলে ততটাই ভালো, আসলে অনেক ভালো। তুমি এটা শান্তাকে, আমার ফ্রেন্ড সাজ্জাদ শান্তাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? তো শান্তা বলে হ্যাঁ বলেন। তো বলে আপনি কি আমার বন্ধুকে ভালোবাসেন? তো ও বলে হ্যাঁ বাসি। তো শান্তা জিজ্ঞেস আমার বন্ধু জিজ্ঞেস করতেছে যে কতদিন ধরে? তখন শান্তা একটা অট্ট হাসি দিয়ে বলতেছে কবে থেকে শুরু হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এটা আমি জানি যে কন্টিনিউ চলতেছে। এটা বলে ও ফোনটা কেটে দেয়। তখন আমার বন্ধুবান্ধবরা সবাই আমাকে জোর করে ধরে রেস্টুরেন্টে নিয়ে যায়, বলে যে শালা তুই আজকে মিষ্টি খাওয়াতে হবে। তো আমি মিষ্টি কিনে আমার সব বন্ধুদেরকে মিষ্টি খাওয়াই। তখনকার পর থেকে হাঁটি হাঁটি পাপা করে শান্তার সাথে আমার ভালোবাসার সম্পর্কটা চলে যাচ্ছে। আমি মেয়েটাকে একটা সময় এত ভালোবেসে ফেলি, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। এই পর্যন্ত কিন্তু আমি তাকে দেখি নাই, শুধুমাত্র তার কণ্ঠটাকে ভালোবেসেছি। যাই হোক, এভাবে যেতে যেতে একটা পর্যায়ে সে আমাকে বলতেছে যে সে আমার সাথে দেখা করবে। তখন আমি বলতেছি যে কোথায় আচ্ছা ওর বাড়ি ছিল চিটাগংয়ে। তা আমি বলতেছি যে কোথায় চিটাগং আর কোথায় হচ্ছে রাজশাহী, এটা কি সম্ভব? তখন সে আমাকে বলতেছে যে তুমি একটা কাজ করো না, তুমি একটু চিটাগংয়ে আসো, আমি তোমাকে দেখি। তো আমারও অনেক ইচ্ছা জাগলো যে আমি চিটাগংয়ে যাবো, তাকে একটু দেখবো, যে মানুষটাকে আমি এত ভালোবাসি তাকে দেখার জন্য আমার নিজের মনটাও আনচান করতেছিল। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি তোমার সাথে দেখা করতে যাব। এরপরের প্রায় 3-4 দিন পরে আমি আব্বা আম্মার কাছ থেকে কিছু টাকা নিই এবং বন্ধুদের কাছ থেকে চাঁদা উঠাই। 500 টাকা করে সবার কাছ থেকে নিই, কিছু টাকা হয়, সেই টাকা দিয়ে আমি রাজশাহী থেকে চিটাঙের উদ্দেশ্যে রওনা দিই। আমি খুব বেশি আমার জীবনে কখনো আমি এত লম্বা জার্নি করিনি। রাজশাহী থেকে চিটাং আসলে অনেক দূরে, বাট এত লম্বা জার্নি করলাম। জার্নি করে দেন হচ্ছে আমি চিটাং অলংকার মোড়ে গেলাম। অলংকার মোড়ে যাওয়ার পরে সে আমার সাথে দেখা করতে আসলো। ডিয়ার ভিউয়ার্স, ফোনে কথা বলে আমি মনের ভিতরে তার একটা ছবি অঙ্কন করেছিলাম, কিন্তু বাস্তবে যখন আমি তাকে দেখলাম, আমি আমার মনের ছবিটার সাথে যখন মিলিয়ে দেখলাম, আমি দেখলাম যে আমার মনের ছবির চেয়ে সে আরও বেশি সুন্দর, অপরূপ তার সৌন্দর্য। মেয়েটা অনেক বেশি লম্বা না, একটু খাটো, একটু মোটা করে, তার হাতগুলো একটু গুলুগুলো টাইপের, অ্যান্ড গালগুলো অনেক মোটা মোটা, চোখগুলো এত সুন্দর, দেখতে মনে হয় একেবারে প্রতিভার মতো, যে কোনো মানুষ তার দিকে তাকায় থাকবে। তার
তাছাড়া সে জিন্স প্যান্ট পরেছে, সাথে পরেছে একটা লাইক লং টাইপের একটা টি শার্ট। এত সুন্দর লাগতেছিল, আমার এক দেখায় মনে যাচ্ছিল যে আমি তাকে বিয়ে করে রাজশাহীতে নিয়ে আসি। যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বললাম। কথা বলতে বলতে একটা সময় ইমাম সাহেব আসরের আজান দিয়ে দিল। সরি, সে আমাকে একটা ব্যাপার বলেছিল যে যাতে আমি যাওয়ার সময় রাজশাহীর আম নিয়ে যাই। তো আমি কী করলাম যে যথারীতি রাজশাহীর আম নিয়ে গেছি তার জন্য। তো রাজশাহীর আম নিয়ে যাওয়ার পরে সে আমাকে বলতেছে যে বাসায় চলো। আমি বললাম যে বাসায় যাব, আমার তো ভয় লাগতেছে। ও বলে ভয় কেন লাগবে, বাসায় চলো, বাসায় যাই। আমি বলি যে মানে বাসায় যাবো, ওরকম মানে দ্বিধাদ্বন্দ্বের মাঝে হঠাৎ করে ইমাম সাহেব আসরের আজানটা দিল। যখন আসরের আজানটা দিল আমি তাকে বলতেছি যে শান্তা, তুমি আমের ব্যাগটা হাতে রাখো, হাতেই হচ্ছে একটা মসজিদ ছিল। আমি বললাম আমি মসজিদ থেকে আসরের নামাজটা পড়ে দেন আসতেছি। ও আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি ব্যাগটা ওর হাতে নিয়ে যথারীতি নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। আসরের নামাজটা আদায় করে আমি মসজিদ থেকে বের হয়ে দেখতেছি মসজিদের গেটের বাইরে ও বসে বসে কান্না করতেছে। এত কান্না করতেছে মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার কাছে মনে হয় সারা পৃথিবীটা ওর মাথায় ভেঙে পড়েছে। আমি তাকে জিজ্ঞেস করতেছি যে আরে শান্তা, কান্না কেন করতেছো, কী হয়েছে আমাকে বলো। ও কোনো কিছু বলে না, শুধু মানে একেবারে মানে গম্ভীরভাবে কান্না করতেছে। তার চোখের পানি এমনভাবে পড়তেছে যেন বন্যার ঢেউয়ের মতো। আমি তার চোখের পানিগুলো মুছতেছি আর বলতেছি যে তুমি কান্না কেন করতেছো। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি তুমি কান্না করতেছো আমি যে তোমাদের বাসায় যাবো না এই জন্য। আরে পাগলি, কান্না করার কি আছে, আমি তো তোমাদের বাসায় যাব। তোমাদের বাসায় যাওয়ার জন্য তো আমি প্রিপারেশন নিয়ে আসছি। দেখো তোমার মায়ের জন্য কত কিছু আনছি। এটা বলে আমি বললাম যে উঠো, বাসায় যাব। তখন সে আমাকে বলতেছে আমি তোমাকে আমাদের বাসায় নিতে পারবো না। আমি তাকে বললাম যে কেন, তোমাদের বাসা আমাকে নিতে পারবো না কেন। আমাকে বলতেছে পলাশ, তুমি কি একটা ব্যাপার জানো। আমি বললাম কি, বলো না। ও বলে তুমি কি জানো যে আমি বললাম হ্যাঁ বলো। ও আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, কোনো কথা বলে না। জাস্ট ওর মুখটা এত কালো হয়ে গেছে, দেখলে মনে হয় যে মানে ওর মুখে পুরো মেঘ জমে আছে। আমি তাকে বলতেছি যে কি হয়েছে, তুমি আমাকে বলো না। ও আমাকে বলে তুমি কি জানো যে আমি হিন্দু মেয়ে। আমি বললাম কী বলতেছে এগুলো। ও বলে হ্যাঁ, আমি তো মুসলমান না। আমি বললাম তুমি এতদিন ধরে আমি তোমার সাথে কথা বলি, কই এই প্রসঙ্গ তো কখনো উঠে নাই। ও আমাকে বলে তুমি কি আমাকে কখনো জিজ্ঞেস করেছিলে আমি হিন্দু না মুসলমান। আমি তখন চিন্তা করে দেখি তাই তো সত্যি, আমি তো ওকে আসলে এই পর্যন্ত একটাবারও জিজ্ঞেস করে নাই ওকে হিন্দু না মুসলমান। আমার তখন এত কষ্ট লাগে, পুরো পৃথিবীটা মনে হয় আমার মাথায় ভেঙে পড়েছে। মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে যায়। আমি তখন কান্না করতে করতে ওর হাতটা ধরে বলি শান্তা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা বলে আমি কান্না করে দিই। তখন সে আমাকে বলে যে দেখো, আমাদের এই সম্পর্কটা কোনো দিনও হবে না, কারণ তুমি মুসলমান আমি হিন্দু। আমাদের মাঝে একটা ধর্মের প্রাচীর আছে, এই প্রাচীরটা ভেঙে আমরা কখনোই দুজন এক হতে পারবো না। আমি যতই কান্না করি সে আমার আমগুলোকে রেখে আমার সামনে থেকে সোজা হেঁটে গিয়ে একটা সিএনজি করে আমার সামনে দিয়ে চলে যায়। শুধু রাজশাহী থেকে চিটং এসেছিলাম ভালোবাসার মানুষটার সাথে একটু ভালো সময় কাটাবো বলে, কিন্তু চোখের জলে সেদিন আমাকে চিটং থেকে রাজশাহীতে ব্যাক করতে হলো। আমি রাজশাহীতে এসে প্রচুর পরিমাণ কান্না করি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না। আমি প্রচণ্ড ভেঙে পড়ি এবং তাকে যতই কল দিই সে আমার কল রিসিভ করে না। প্রতিটা দিন আমি তাকে 40টা-50টা করে কল দিয়ে যাই, কিন্তু সে একটা বার আমার কলটা রিসিভ করে না। যেতে যেতে প্রায় 15 দিন কেটে যায়। 15 দিন পরে আমি দেখতে পাই তার নাম্বারটা বন্ধ। আমি আর তার নাম্বারে কল দিয়ে পাই না। আমি বিভিন্ন মোবাইল থেকে তার নাম্বারে ট্রাই করি, বাট নাম্বারটা বন্ধই পাই। ঠিক সেই মুহূর্তে আমার একটা বন্ধু আছে, যার নাম হচ্ছে শ্যামল, যার সাথে আমি স্কুলে পড়াশোনা করেছিলাম, একসাথে স্কুলে পড়াশোনা করতাম। বাট কলেজে উঠে ও আর পড়াশোনা করে না, কারণ এসএসসিতে ফেল করার পর ওর বাবা হচ্ছে ওকে সেলুনে কাজে লাগাই দেয়। ওর বাবার সেলুন আছে, সেখানেও কাজ করে। বলে দিয়ে বলে বন্ধু তুই মন খারাপ করিস না, ভগবান যা করে অবশ্যই ভালোর জন্যই করে। ঈশ্বর তোর মনে একবার শান্তি এনে দেবে, আমি প্রার্থনা করি। তুই যা, বাসায় যা। ওর সাথে কান্নাকাটি করে আমি যখন বাসায় আসি আমি ঘুমিয়ে পড়ি। রাত তখন আনুমানিক প্রায় 2টার মতো বাজে। তখন হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসে। আমি মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখতেছি নাম্বারটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ শান্তার। আমি কলটা রিসিভ করে হাউমাউ করে কান্নাকাটি করে বলতে থাকি শান্তা, শান্তা তুমি তো আমাকে জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি কিভাবে পারলা এতটা দিন আমার সাথে কথা না বলে থাকতে। তখন শান্ত ওই পক্ষ থেকে হাউ মাউ করে কেঁদে ওঠে। আমাকে বলে যে পলাশ, আমি আমার জীবনের সাথে, আমি আমার মনের সাথে অনেক যুদ্ধ করেছি। আমি 1000বার চেষ্টা করেছি, আমি ভগবানের সামনে গিয়ে, মা কালীর সামনে গিয়ে আমি সজদায় পড়ে ইচ্ছা মতো কেঁদেছি, কিন্তু বিশ্বাস করো আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে ভুলতে পারতেছি না। আমার কাছে মনে হয় তোমাকে ভুলে গেলে যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে পলাশ। আমি না পারতেছি না, আমি আর পারতেছি না পলাশ, আমি আর পারতেছি না।
কান্না করতে করতে আমাকে বলে যে তুমি একটু চিটংয়ে আসো, আমি তোমাকে দেখবো, আমার তোমাকে মন ভরে দেখতে ইচ্ছে করতেছে। আমি তখন সেদিন সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে আমি চিন্তা করতেছি আমি কীভাবে চিটংয়ে যাবো, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। সেদিন আমাদের হচ্ছে ঘরের একটা ছাগল ছিল, যেটা হচ্ছে আম্মা পুকুর ঘাটে বাইরে গেছিলো। আমি ছাগলটাকে হচ্ছে ওইখান থেকে নিয়ে দূরে একটা বাজারে ছাগলটা বিক্রি করি। ছাগল বিক্রি করে দিন প্রায় 2টার দিকে আমি চিটংয়ের উদ্দেশ্যে রাজশাহী থেকে রওনা দিই। রাজশাহী থেকে আমি সরাসরি চিটংয়ে যাই। যাওয়ার পরে সে অলংকার মোড়ে আমার ভালোবাসার মানুষটা দাঁড়ায় আছে। আজকে সে একেবারে সাদামাটাভাবে আসছে, একটা সাদা 3 পিস পরা। দেখে মনে হয় মেয়েটার যেন সারা পৃথিবীটা ভেঙে গেছে। মেয়েটার মুখের দিকে তাকালে মনে হয় যেন পৃথিবীর সব দুঃখ তার মুখের মধ্যে এসে ঘর বেঁধেছে। এত কষ্ট লাগলো ওর মুখের দিকে তাকিয়ে, এত প্রতিবার মতো মেয়েটা যেন কালো শুকিয়ে কেমন হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে বলতেছি তুমি মন খারাপ করতেছো কেন? সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। আমাকে বলে চলো আজ আমি সারাটা দিন তোমাকে নিয়ে ঘুরবো। মিথ্যে বলবো না, ও সারাটা দিন আমাকে নিয়ে ঘুরেছে, ওর পছন্দের জায়গাগুলোতে আমাকে নিয়ে গেছে। আমাকে ফয়েজ লিক নিয়ে গেছে, যারা জানেন ফয়েজ লিক থেকে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো আছে জঙ্গলের মতো। সে জঙ্গলের ভিতরে আমি ওর হাতে হাত ধরে ইচ্ছা মতো ঘুরেছি। আমি এত স্পেশাল সময় কাটিয়েছি আমি আসলে এটা বলে বোঝাইতে পারবো না। তারপর সে আমাকে এখান থেকে সব কিছু ঘুরিয়ে ও আমাকে হচ্ছে ইয়েতে নিয়ে গেল, সি বিচে নিয়ে গেল। সি বিচে যাওয়ার পরে আমরা বিকেলবেলা সি বিচে দুজনে একসাথে গোসল করি। আমি ওরকম কাপড় চোপড় নিয়ে যাই নাই, তো তারপর আমার কাছে কিছু টাকা ছিল, সে টাকা দিয়ে আমি মোটামুটি সুইমিং করার জন্য কিছু জামা কাপড় কিনছিলাম। তো যাই হোক, এভাবে ঘুরতে ঘুরতে একটা সময় ইমাম সাহেব মাগরিবের আজান দিয়ে ফেলে। আমি তাকে বলি যে তুমি থাকো, আমি সাগর পাড়ে নামাজটা পড়ি। তো ও আমার পাশে দাঁড়াইছিল, আমি ওখানে মাগরিবের নামাজটা পড়লাম। নামাজটা শেষ করার পর আমি বলতেছি যে আমি তো এখন আর বাস পাবো না, আমি কোথায় কীভাবে যাবো। তখন সে আমাকে বলতেছে যে তোমাকে যেতে হবে না। আমি বললাম যেতে হবে না মানে? ও বলে না যেতে হবে না। আমি বললাম তাহলে আমি কোথায় থাকবো? বলে চিটাগংয়েই থাকবো, তোমার জন্য একটা থাকার সুন্দর ব্যবস্থা হয়েছে। আমি বলি কোথায়? বলে আমার একটা বন্ধুর বাসায়। আমি বলি ওই বন্ধু হিন্দু না মুসলমান? আমাকে বলে অবশ্যই মুসলমান। আমি বললাম তাহলে তো ভালো। তো আমাকে ওর বন্ধুর বাসায় নিয়ে যায়। বন্ধুর বাসার গেটে আমি যখন যাই তখন সন্ধ্যা প্রায় 7টা বেজে যায়। তো বন্ধুর বাসা থেকে ওর বন্ধু এসে আমাকে রিসিভ করে বাসায় নিয়ে যায়। এই মানুষগুলো এত ভালো ছিল। বাসায় যাওয়ার পর আমাকে ওর বন্ধু যে ছিল ওর নাম ছিল সজীব। তো সজীব ভাইয়ের হচ্ছে আব্বা আম্মা আমাকে অনেক ভালোভাবে আদর আপ্যায়ন করে, আমাকে ঘরের ভিতরে ঢুকায় এবং অন্যভাবে আমাকে তারা আদর করে। আমার জন্য রাতে গরুর মাংস রান্না করে, আমার জন্য ডাল রান্না করে, সবজি রান্না করে। খাওয়া দাওয়া শেষ করার পরে এক প্লেট হচ্ছে ফ্রুট আমার জন্য কেটে নিয়ে আসে, অনেক রকম ফল কেটে নিয়ে আসে। তো ফল খেতে খেতে ওদের সাথে কথা বলি যে আমাকে জিজ্ঞেস করে আমার বাড়ি কোথায়, রাজশাহী। তো আমি বলি যে আমার বাড়ি রাজশাহী। তখন হচ্ছে সজীব ভাইয়ের আম্মা একটু হেসে হেসে আমাকে বলতেছে তুমি রাজশাহী থেকে আসছো, আমাদের জন্য তো আম নিয়ে আসো নাই, দেখো আমরা তোমাকে চিটংয়ের আমই খাওয়াই দিলাম। যাই হোক, অনেকক্ষণ হাসাহাসি করার পরে একটা সময় আমরা রাতের বেলায় ঘুমিয়ে যাই। অ্যান্ড ঘুমিয়ে যাই। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে যথারীতি আবারও শান্তাকে কল দেওয়ার পরে শান্তা আসে, আমার সাথে দেখা করে সেদিনও আমরা সারাটা দিন ঘুরতে থাকি। আমরা যখন ঘুরতে ঘুরতে বিকেল প্রায় আনুমানিক 3টার দিকে আমাকে বলে যে তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। আমি বলি স্পেশাল জায়গা কোথায়? ও বলে আছে চলো। আপনার চিটংয়ের মানুষজন যারা তারা হয়তো চিনবেন, 2 নম্বর গেট থেকে ভিতরের দিকে গেলে বাইজিদ বোস্তামি নামের একটা মাজার আছে। ও আমাকে বাইজিদ বোস্তামি মাজারে নিয়ে আছে। যখন গেটে যাই আমি উপরে দেখতে পারি আরবি লেখা, বুঝতে পারি এটা একটা মাজার। আমি তাকে বলতেছি কি বাবা, তুমি না হিন্দু মেয়ে, তুমি কি মাজারে যাবা? ও আমাকে বলে যে আমাদের পরিবারের সব মানুষগুলো এই মাজারে যায়, কোনো সমস্যা নেই চলো। ও আমাকে নিয়ে একেবারে মুসলমানের মতো ঘোমটা পরে আমার সাথে হচ্ছে মাজারে ঢুকলো। মাজার যারা গেছেন তারা হয়তো জানেন মাজারের পশ্চিম দিকটাতে অনেক গাছ লাগানো আছে, একটু নিরল জায়গা। ওখানে ও আমাকে নিয়ে বসে ইচ্ছা মতো কান্নাকাটি করে। তারপর সে আমাকে তার পকেট থেকে একটা সুতা বের করে সুতাটাকে এটা আমাকে একটু দেয়, ও একটু নিয়ে আমাকে বলতেছে যে গাছের মধ্যে সুতা বাঁধো। আমি বললাম কীভাবে? ও আমাকে বলে এক নিঃশ্বাসে, মানে নিঃশ্বাস ফেলবা না, নিঃশ্বাসটা ধরে রেখে তুমি একটা নিয়ত করবা, সেই নিয়ত করে তুমি গাছে সুতা বাঁধো। তো আমি তখন কী করি, এক নিঃশ্বাসে আমি গাছের মধ্যে সুতা বাঁধি, ও গাছের মধ্যে সুতা বাঁধার পরে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কী নিয়ত করে সুতা বেঁধেছ বলো তো? ও আমাকে বলে আগে তুমি বলো। আমি বলি না তুমি বলো। এভাবে তর্কাতর্কি করতে করতে আমি যখন বলতেছি ও বলতেছে, মানে দুজন আমরা একই সাথে বলতেছি আমি তোমাকে পাওয়ার জন্য সুতা বেঁধেছি। একটা অট্টহাসি দিলাম। এরপর ও আমাকে একটা হচ্ছে মাজারের একটু পিছনে, তো মাজারে একদম ভিতরে ঢুকে নাই, যেখানে হচ্ছে মানে মূল গম্বুজে ঢুকে নাই, এটার বাইরে একটা জায়গা আছে একটু ছোট, যেখানে বসছে ও আর আমি একসাথে বসছি।
আমি দেখলাম বসে ও ইচ্ছা মতো কান্নাকাটি করতেছে, চোখের পানিগুলো ফেলে ফেলে এমনভাবে মেয়েটা কাঁদতেছে, তার মুখের দিকে তাকালে যেন আসমান জমিনগুলো ভেঙে পড়ে। ওর কান্নার শব্দে আমার কাছে মনে হচ্ছে আকাশ বাতাস ভেঙে পড়তেছে। ওই সময় হচ্ছে মসজিদের মাজারের একজন খাদেম আইসা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে, মা এভাবে কেঁদো না, বাবা তোমার মনের বাসনা ঠিক পূরণ করবে। ও আমার হাতটা ধরে বলতেছে, জানো আমি কোনো কিছুই বুঝতে চাই না, আমি বুঝতে চাই না আমি হিন্দু মেয়ে, আমি জানতে চাই না তুমি মুসলমান ছেলে, আমি জানতে চাই না যে মানুষের মাঝে কোনো ধর্ম আছে, আমি জানতে চাই না যে ধর্মের প্রাচীর আমাদের সম্পর্কটাকে আলাদা করে দিবে। আমি সব কিছুর বিনিময় শুধু তোমাকে চাই পলাশ, যত যাই হোক তুমি আমাকে কখনোই ছেড়ে যাবা না, তুমি আমাকেই বিয়ে করবা। আমি সেদিন তার মাথাটা আমার বুকের মধ্যে রেখে আমি তাকে কথা দিয়েছিলাম, যত যাই হোক না কেন শান্তা, আমি তোমাকেই বিয়ে করবেন, তোমাকে নিয়েই আমি বাকি জীবনটা কাটাবো। বাইজিদ বোস্তামে মাজারে বসে আমি তাকে সেদিন সেই কথাটা দিয়েছিলাম। কথা দিয়ে তারপর আমরা সারাক্ষণ ঘোরাফেরা করলাম। সন্ধ্যার দিকেও আমাকে বাস স্ট্যান্ড এসে আমাকে বাসে উঠিয়ে দিল। বাসে করে আমি সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও আমার একটুও আসতে ইচ্ছে হলো না, তারপরেও বাধ্য হয়ে আমি রাজশাহীতে আসলাম। আসার পরে তো আমি ছাগল বিক্রি করেছি, এটা নিয়ে আব্বা আম্মা দুজনেই আমার উপরে প্রচণ্ড রাগ, কারণ তারা কীভাবে জানি বুঝে গেছে, কেউ একজন তাদেরকে বলে দিছে যে আমি ছাগলটা নিয়ে গেছি, তারা দেখছে। তো যাই হোক আমি আম্মাকে বলছিলাম যে আম্মা আমি একটু চিটংয়ে ঘুরতে গেছিলাম, এটা বুঝলাম যাই হোক আম্মা রাগারাগি করে নেয়, আব্বা একটু রাগ করে অ্যান্ড একটা পর্যায়ে সব কিছু ঠিক হয়ে গেছে। তো তার সাথে আমার কন্টিনিউ ফোনে কথা চলেই যাচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে শ্যামলের কথা। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমার তো কিছু একটা করতে হবে। দেন আমি শ্যামলের সাথে যোগাযোগ করি। আমি শ্যামলকে গিয়ে আমার এই স্টোরিটা সব কিছু শ্যামল মোটামুটি আগেই জানতো। এরপরও আমি তাকে নেক্সট গল্পটা বলি যে তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, সব কিছু বলি। তখন শ্যামল আমাকে একটা দারুণ আইডিয়া দেয়। ও আমাকে বলে যে পলাশ আমি তোকে একটা আইডিয়া দিই, তুই যদি আমার আইডিয়াটা মানতে পারিস তাহলে তুই মেয়েটাকে পাবি। আমি বলি কী আইডিয়া? ও আমাকে বলে যে প্রথমত না সরি একটা ব্যাপার এখানে আমি ভুলে গেছিলাম। আমি কিন্তু যখন চিটংয়ে গিয়েছিলাম বাইজিদ মাজারে কিন্তু আমি তাকে বলেছিলাম যে শান্তা তুমি মুসলমান হয়ে যাও, তুমি মুসলমান হও, আমি তোমাকে ইসলাম ধর্ম মতে বিয়ে করব। তখন সে আমার মুখের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেল করে ফেলতে বলেছিল, জানো পলাশ আমারও ইচ্ছা করে মুসলমান হয়ে যেতে, কিন্তু আমার আব্বা 2বার স্ট্রোক করেছে, আব্বা যদি আবার স্ট্রোক করে আমার আব্বা সত্যি মরে যাবে। আমার আব্বা এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, আব্বা যদি কখনো জানতে পারে যে আমি মুসলমান হয়ে গেছি, আমার আব্বাকে আমি আর বাঁচাতে পারবো না। এই সব কথাগুলো আমি যখন আমার বন্ধু শ্যামলকে বলি তখন শ্যামল আমাকে বলতেছিল যে তুই টেনশন করিস না, আমি তোকে একটা বুদ্ধি দেই। আমি বলি কী বুদ্ধি? ও আমাকে বলে যে শোন, তুই মেয়েটার নাম কি? আমি বললাম যে শান্তা রানী দাস। ও আমাকে বলে যে যদি ওর নাম শান্তা রানী দাস হয়ে থাকে তাহলে ওদের হচ্ছে দাস গোত্র, তুই তোর গোত্রটা চেঞ্জ কর, মানে বংশটা চেঞ্জ কর। আমি বললাম কীভাবে? ও আমাকে বলে যে তোর নাম দিবি পঙ্কজ চন্দ্র সিং। আমি বললাম মানে? তো বলতেছে যে তাহলে তোর বংশ হবে সিং বংশ আর মেয়ের বংশ হবে দাস বংশ, সিং বংশের সাথে দাস বংশ মিলবে না। তুই মেয়েকে বল যে মেয়েকে বল যে তার বাবার কাছে বলার জন্য একটা ছেলেকে সে ভালোবাসে যার নাম হচ্ছে পঙ্কজ চন্দ্র সিং, ছেলেটা থাকে রাজশাহীতে। আমি তোর কথা বলতেছি। আমি বলতেছি যে তাহলে ও বলে যে ওর বাবার কাছে আগে এই কথাটা বলো যে আব্বা আমাদের গোত্র মিলতেছে না, কিন্তু আমি ছেলেটাকে অনেক ভালোবাসি, তুমি কোনোভাবে আমার কাছে ছেলেটাকে এনে দাও। এটা বলে মেয়েটা তার বাবার কাছে রিকোয়েস্ট করো। যেমন করে আমি তাকে রাতের বেলায় শিখিয়ে দিই, সে প্রথম দিকে রাজি হয় না, অ্যান্ড শেষের দিকে বল আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই আমি বলবো। তো এর পরের দিন সকালবেলা সে তার বাবার গায়ে তেল মালিশ করে দিতে বলতেছিল যে বাবা আমি একটা ছেলেকে খুব বেশি ভালোবাসি যার নাম হচ্ছে পঙ্কজ চন্দ্র সিং, যে থাকে হচ্ছে রাজশাহীতে। ছেলেটা অনেক ভালো, দেখতে শুনতে অনেক ভালো বাবা, ছেলেটাকে আমার অনেক পছন্দ হয় বাবা, আমাদের গোত্র মিলতেছে না, আমি হচ্ছে দাস, ছেলেটা হচ্ছে সিং, তুমি কোনোভাবে আমাদের গোত্রটা মিলিয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করো না। তখন ওর বাবার মুখের দিকে তাকিয়ে বলতেছে, তুই যে কখনো আমাকে এমন কথা বলবে আমি এটা কখনো স্বপ্নও চিন্তা করতে পারি নাই। তোর পছন্দ মানে আমার পছন্দ, মা তুই টেনশন করিস না, ছেলেটাকে বল আমাদের সাথে যোগাযোগ করার জন্য। তখন আমি ওকে ও আমাকে ফোন করে বলে যে বাবা বলছে বাবার সাথে যোগাযোগ করার জন্য। তা আমি বললাম যে বাবার সাথে আমি কীভাবে যোগাযোগ করব? তো তার মাঝে 3-4 দিন কেটে যায়। 3-4 দিন কেটে যাওয়ার পর ওর বাবা নিচে ওকে ডেকে বলে যে শান্তা ছেলেটাকে বল না অন্তত তার পরিবারের সাথে আমাকে একটু কথা বলাই দেখ, আমরা তো গোত্র আলাদা হইলে কী হয়েছে, ধর্ম তো আমাদের একটা, তো এটা ছেলেটাকে বল। এটা বলার পর ও আমাকে ফোন করে বলে যে এই ঘটনা তোমার নিয়ে আমার আব্বা বলতেছে যে তোমার বাবার সাথে কথা বলবে। এখন আমার আব্বা তো হচ্ছে একজন চাষা মুসলমান, কিভাবে আমার আব্বা তার আব্বার সাথে কথা বলবে? দেন আমি এই কথাগুলো যখন শ্যামলকে বলি, শ্যামলের একটা দোকানে কাজ করে একটা লোক আছে, মানে শ্যামলের দোকানে কাজ করে, উনি হিন্দু, একটু গরিব মানুষ। তো শ্যামল বলতেছে তুই কাকার সাথে তোর গার্লফ্রেন্ডের বাবার কথা বলাই দে। তো সেদিন আমি হচ্ছে শান্তাকে কল দিয়ে বলি যে ঠিক আছে তোমার বাবাকে বলো যে আমার বাবা কথা বলবে না, কিন্তু আমার কাকা কথা বলবে, আমার একটা কাকা আছে।
তো কী করে, ও মোবাইল ফোনটা ওর বাবার কাছে দেয় অ্যান্ড ওর বাবার সাথে ওই যে শ্যামলের দোকানে যিনি কাজ করে ওই কাকু ওর বাবার সাথে কথা বলে, অনেকক্ষণ ধরে কথা বলে, কথাবার্তা বলার পরে ফোনটা কাটার পরে হচ্ছে শান্তার আব্বা শান্তাকে বলতেছিল যে তুই একটা কাজ কর, ছেলের বাবা যেহেতু রাজি হচ্ছে না বা ওদের যেহেতু গোত্রতে সমস্যা, তুই ছেলের কাকাটাকে নিয়ে আমাদের বাসায় আসতে বল। তো তখন আমি তো অনেক বিপদে পড়েছি, আমি তো হিন্দু ধর্মের কোনো কিছুই জানি না, না জানি ওদের রীতিনীতি, না জানি ওদের কোনো কোনো কিছুই জানি না, তাহলে আমি কীভাবে ওর বাবার সামনে যাব। তো শ্যামল আর উনি হচ্ছে ওনার দোকানে যে লোকটা কাজ করে সে তাই আমাকে 3 দিনের মতো রাইখা আমাকে মোটামুটি হিন্দু ধর্মের অনেক কিছু শিখিয়ে দেয়, আমাকে ওদের ধর্মের মোটামুটি নিয়ম কারণ অনেক কথাবার্তা অনেক কিছু শিখিয়ে দেয়। তো যথারীতি আমি কী করি, 1 সপ্তাহ পরে সেই কাকুকে নিয়ে শান্তাদের বাসায় যাই। যখন শান্তাদের বাসায় যেয়ে মোটামুটি ওই কাকু একটু স্মার্ট ছিল, উনি অনেক সুন্দর করে কথা বলতে পারতো, যদি একটু গরিব মানুষ ছিল কিন্তু মানুষ হিসাবে যথেষ্ট ভালো মানুষ ছিল। সেদিন সে শান্তার আব্বার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে অ্যান্ড শান্তার আব্বা ওনাকে অনেক বেশি রেসপেক্ট করে, অনেক সম্মান করে। সম্মানের সাথে তারা হচ্ছে সারাদিন আমাদের জন্য প্রচুর পরিমাণ রান্না বান্না থেকে শুরু করে আমাদের খাবার দাবারের অনেক আয়োজনরা করে। আমরা সারাদিন খাওয়া দাওয়া করে সন্ধ্যের দিকে আমরা ওদের বাসা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই। তখন আমি রাজশাহীতে চলে আসি, আসার পরে আমি আসার পরে শান্তা ওর মানে শান্তার বাবা শান্তাকে বলতেছিল, মারে ছেলেটাকে দেখে আমার পছন্দ হয়েছে, ওর কাকুই ঠিক আছে, কিন্তু ছেলেটার বাবা যদি রাজি না হয় আমি তোকে এত দূরে এভাবে কখনোই বিয়ে দিতে পারবো না। আর আমরা হিন্দু ধর্মের মানুষ, আমাদের বিয়ে মুসলমানের মতো না যে কাজী অফিসে গেলেই বিয়ে হয়ে যায়। তখন শান্তা আমাকে ফোন করে এই কথাগুলো বললো যে বাবা তো আমাকে এটা বলেছে। তখন আমি বলি হায় আল্লাহ, তাহলে এত কী সে কেউ কোনো লাভই তো হলো না, এত টাকা খরচ করে গেলাম, লাভটা কী হলো? দেন শ্যামলকে জিজ্ঞেস করলাম তুই কোন আইডিয়া নিয়ে আমাকে রাজশাহীতে চিটাগংয়ে পাঠাইলি, আমি এতগুলো টাকা খরচ করে আসলাম, কাজের কাজ তো কোনো কিছুই হলো না। ও আমাকে বলে আরে বোকা, কাজের কাজ হবে, এখন আমি যেটা বলবো তুই সেটা শোন। আমি বলি হ্যাঁ বল। ও আমাকে বলতেছে তুই মেয়েটার সাথে এখন গোপনে বিয়ে করে ফেল। আমি বলি কীভাবে, ও তো হিন্দু, আমি তো মুসলমান। ও আমাকে বলে যে তুই একবার হিন্দু মতে বিয়ে কর, একবার মুসলমান মতে বিয়ে কর। তখন আমি তাকে ফোন করে যথারীতি এই কথাগুলো বলি যে তুমি একবার মানে হিন্দু মতে আমরা একবার বিয়ে করব, মুসলমান মতে আরেকবার বিয়ে করব। তো আমি তাকে আবারও সেদিন একটু রিকোয়েস্ট করি যে তুমি প্লিজ মুসলমান হয়ে যাও না, কীভাবে হয় যে তুমি হিন্দু থাকবা আমি মুসলমান থাকবো। তখন সে আমাকে বলতেছে দেখো আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার ছেলেও কিন্তু জয় কিন্তু একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করছে, জয় কিন্তু খ্রিস্টান হয়ে যায় না। ইন্ডিয়ার কিং স্টার শাহরুখ খান সে কিন্তু গড়িকে বিয়ে করছিল, গড়ি কিন্তু হিন্দুই ছিল আর শাহরুখ কিন্তু মুসলমান ছিল, ওদের সংসারটাও কিন্তু হচ্ছে, তাই না? সুতরাং কোনো প্রবলেম নেই, তুমি তোমার ধর্ম পালন করবা, আমি আমার ধর্ম পালন করব। তা আমি বললাম যে তাহলে পরে শ্যামল আমাকে যেভাবে শিখিয়ে দিল এভাবে হচ্ছে আমি শ্যামলকে নিয়ে চিটংয়ে যাই। শ্যামল হচ্ছে ওদের কিছু লোক সংখ্যা থাকে চিটংয়ের, ওই মানুষ টানুষ ঠিক করে একটা মন্দিরে গিয়ে আমরা প্রথমে হিন্দু মতে বিয়ে করি অ্যান্ড পরে মুসলমান মতে বিয়ে করি। বিয়ের সাথে কমপ্লিট হওয়ার পর শ্যামল মেয়েটাকে বললো যে তুমি বাসায় গিয়ে বলবা যে তোমার বিয়ে হয়ে গেছে এবং আমার সাথে বিয়ে হয়েছে, এটা তুমি সব কিছু বলবা। যেহেতু গোত্র মিলতেছে না, ছেলের পরিবারও মানে না, মেয়ের পরিবারও মানে না, যার জন্য আমরা গোপনে বিয়ে করে ফেলছি। যেমনভাবে শান্তাকে শিখিয়ে দেওয়া হলো ঠিক তেমনভাবেই শান্তা বাসায় গিয়ে তার বাপের কাছে সব কিছু বলে দিল এবং সিঁদুর পড়ে গেল যে বাবা আমি তো পলাশকে বিয়ে করে ফেলেছি, কারণ পলাশের পরিবারও মানতেছে না, তুমিও মানতেছো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমরা অমুক মন্দিরে বিয়ে করে ফেলছি। তখন ওর বাবা ওকে মারার পরে মন্দিরে যায়, মন্দিরে গিয়ে ঠাকুরের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে হ্যাঁ আমরা ওই ঠাকুরের আন্ডারে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। শান্তার আব্বা একটু দয়ালু মানুষ ছিল, ভিন্ন রকম একটা মানুষ ছিল, একটু দয়ালু ছিল। শান্তার আব্বা আমাকে মানে শান্তাকে বলতেছে যে ঠিক আছে তাহলে ছেলেটা এখন কোথায়? তো বলে ছেলে তো ওর পরিবারের সাথে আছে। তো বলতেছে ছেলে যেহেতু তোকে বিয়ে করছে, ওর পরিবার যেহেতু মানতেছে না, তাহলে ছেলেটাকে বল আমাদের এখানে চলে আসতে। তখন শান্তা আমাকে কল দিয়ে বলতেছে যে আমার বাবা বলতেছে তোমাকে আমাদের বাসায় চলে আসতে। এখন আমি শ্যামলকে বলতেছি এখন কি হবে, ওদের বাসায় গেলে তো আমি নির্ঘাত ধরা খেয়ে যাবো যে আমি মুসলমান। শ্যামল আমাকে বলতেছে আমি তোর সাথে যাবো, তুই চল। তো শ্যামলের সাথে আমি আবারও রাজশাহী থেকে চিটংয়ে যাই অ্যান্ড চিটংয়ে যাওয়ার পরে আমি শান্তাদের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে ওর বাবা মা মোটামুটি আমাকে একটু ভালোভাবে আদর আপ্যায়ন করে, মানে ওদের মনে আর ওরকম কোনো কষ্ট থাকে না, ওরা আমাকে আপন করে মেনে নিয়ে আমাকে বলে যে তুমি আমাদের বাসায় থাকো খাও। আমি ওদের বাসায় থাকতেছি খাইতেছি অ্যান্ড ওখানে হচ্ছে ওদের হচ্ছে একটা দোকান ছিল ওদের বাসার এদিকেই, কর্নেলহাটের ওখানে, কর্নেলহাট ছিল ওদের বাসা, কর্নেলহাটের ওইখানে ওদের হচ্ছে অনেকগুলো দোকান ছিল, সারিবদ্ধভাবে অনেকগুলো দোকান ছিল। এরই মাঝে ওদের একটা মুদি দোকান ছিল, এই জায়গাটা ছিল সম্পূর্ণ ওদের। ওই মুদি দোকানে আমি হচ্ছে সকাল সন্ধ্যা গিয়ে বসতাম। ওর বাবা মা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আমি যখন ওদের সামনে যাই তখন আমি ওদের ধর্ম পালন করি, আর আমি যখন ঘরে যাই দরজা আটকে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবি। আর এদিকে আমার বাবা মা কন্টিনিউ আমাকে ফোন দিয়ে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। বাবা মাকে বিভিন্নভাবে বুঝিয়ে যাচ্ছি, আজ এটা বলে কাল এটা বলে ভিন্নভাবে বাবা
মাকে বুঝিয়ে যাচ্ছি, কারণ আমার কাছে তো দ্বিতীয় কোনো রাস্তা নাই যে আমি কী করতে পারবো। কোনোভাবে বাবা আমাকে বুঝিয়ে যাচ্ছে যে আমি চিটংয়ে একটা ভালো চাকরি পাইছি, আমি এখানে চাকরি করতেছি। যদিও আমার মা গালাগালি করে বলতেছে, এত কষ্ট করে এসএসসি পাস করালাম, তোকে কলেজে ভর্তি করালাম, তুই কলেজের পড়াশোনা বন্ধ করে চিটংয়ে গেলে চাকরির জন্য, কেন রাজশাহী থেকে চাকরির অভাব পড়ছে? আমি বললাম যে মা, আমি চিরঙ্গে একটা রেলওয়েতে চাকরি নিয়েছি, এটা একটু কিছুদিন পরে গভর্নমেন্ট হয়ে যাবে, সরকারি চাকরি হয়ে যাবে, এই জন্য আমি চাকরিটা করতেছি। এটা বলে বাবা মাকে বোঝাচ্ছি, আর ওদের ওখানে কন্টিনিউ থাকতেছি, খাচ্ছি, ওদের পরিবারের সাথে একেবারে ওদের মানে শান্তার জামাই হিসাবে আমি সবার কাছে মিশে গেলাম। ওর বড় ভাই ছিল, ওর বড় ভাইটা অত্যন্ত ভালো মানুষ ছিল, উনি আমাকে একেবারে ছোটো বোনের জামাইয়ের মতো আমাকে আপন করে নিয়েছে। এরপর থেকে ওদের বাসায় আমি থাকতেছি, খাইতেছি, এভাবে যেতে যেতে প্রায় 7 মাস কেটে যায়। অ্যান্ড 7 মাসের ভিতর আমি একবারও হচ্ছে আর রাজশাহীতে আসি নাই, বাবা মায়ের সাথে ফোনে কথা বলতেছি। অ্যান্ড 7 মাস পরে আমার ভালোবাসার মানুষ শান্তার গর্ভে বাবু আসে। যারা হিন্দু ধর্মের মানুষ তারা হয়তো জানেন, হিন্দু ধর্মে একটা চমৎকার রীতিনীতি আছে, সেটা হচ্ছে হিন্দু ধর্মে যখন কোনো মা যখন পোয়াতি হয়, যখন সন্তান আসে পেটে, তখন হিন্দু ধর্মের মানুষগুলো এটাকে অনেক ভালোভাবে সেলিব্রেট করে, তারা অনেক সুন্দর করে এটা উদযাপন করার জন্য চেষ্টা করে। অ্যান্ড ওরা এই ব্যাপারটাকে একটু ভালোভাবে দেখে, ওরা প্রচুর পরিমাণ আমোদ ফুর্তি করে এই দিনটাতে। তো যাই হোক, সেদিনও অন্য দিনের মতো হয় নাই, মানে প্রচুর পরিমাণ আনন্দ ফুর্তি হয়েছে, অনেক রকম আমরা মজা মাস্তি করছি সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি। তারপর শান্তাকে হচ্ছে বাবা মা সবাই মিলে আদর আপ্যায়ন করছে। সেদিন রাতের বেলায় শান্তার বাবা আমাকে বলতেছিল যে তুমি তোমার বাবার সাথে একটু কথা বলো না, আজকে খুশির সংবাদটা তোমার আব্বাকে দাও। আমি শান্তা আমাকে যেভাবে শিখিয়ে দিছে, আমার বন্ধু শ্যামল আমাকে যেভাবে শিখিয়ে দিয়ে চলে গেছে, সেমভাবে আমি হচ্ছে শান্তার বাবাকে বলতেছি যে দেখেন, আমার আব্বা আম্মা কোনোদিনই এই ব্যাপারগুলো মানবে না, আর আব্বা আম্মা শুনলে তারা আরও বেশি কষ্ট পাবে। দেখেন আমাদের বাবুটা হোক, যদি বাবুটা বড় হয় তাহলে বাবুটাকে নিয়ে আমি আমার বাড়িতে ফিরলে তখনই তো আব্বা আম্মা মেনে নিতে পারে। যেমন করে তাদেরকে বুঝালাম, তারা তেমন করেই বুঝলো। এভাবে যেতে যেতে প্রায় আমার সুখের দিন ঘনিয়ে আসলো। আমার একটা ছেলে বাবু দুনিয়াতে আসলো। বাবুটা হওয়ার পরে আমি বাবুটার নাম রেখেছি আব্রাহা। আর আমার বউ তার নাম রেখেছে নিখাই। তো নিখাই রেখেছে। ওকে যখন আমি আদর করি, তখন আমি গোপনে ওর কানের কাছে গিয়ে বাবা আব্রাহা বলে আদর করি। আমি যখন আমার ছেলেটার কানের কাছে গিয়ে বাবা আব্রাহা বলি, তখন ও অপলক দৃষ্টিতে চোখ বড় বড় করে আমার দিকে তাকায় থাকে। আর ওর দাদা, মানে ওর হচ্ছে নানু, তারপর ওর মা থেকে ওর বড় ভাই যারা আছে তারা সবাই, ওর বড় ভাইয়ের নাম ছিল বিমল ভাইয়া সহ শুরু করে সবাই ওকে নিখাই বলে ডাকে। অ্যান্ড আমার ছেলেটা এত সুন্দর হয়েছে, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। মানে এত চমৎকার, ওর দিকে তাকালেই মানে যে কারো চোখ মানে একেবারে এত চমৎকার, এত সুন্দর। আমি আমার জীবনে মনে হয় এত সুন্দর ছেলে আর কখনোই দেখি নাই। অদ্ভুত সুন্দর ছিল আমার ছেলেটা। যাই হোক, এভাবে যেতে যেতে বেশ কিছুদিন কেটে গেল। এরই মাঝে আমি আবার একবার আমার বাড়িতে রাজশাহীতে আসছিলাম, কারণ আব্বা আম্মা প্রচণ্ড কান্নাকাটি করতেছে, ওদের কান্নাকাটি আকাশ বাতাস ভেঙে পড়তেছে। তখন আমি শান্তাকে নিয়ে আসছিলাম। শান্তাকে নিয়ে আসার পর আমি চিন্তা করছি, শান্তাকে তো আর আমাদের বাড়িতে উঠানো যাবে না। আমি শান্তাকে, আমার পরিচিত একটা বান্ধবী আছে যার নাম ছিল শিমলাদের বাসায়, রাজশাহীতে শিমলাদের বাসায় রেখে আমি আমার বাড়িতে গেছি। 2 দিনও শিমলাদের বাসায় ছিল। অ্যান্ড মুসলমান পরিচয় আমি শিমলাদের বাসায় ওকে রাখছিলাম। এবং আমি আমার ছেলেটাকে আমার বাবা মাকে দেখাইতে পারি না। আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল যে আমি আমার সন্তানটাকে আমার বাবা মাকে দেখাইতে পারি না। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমি ওদের এখানে থাকতেছি। মোটামুটি সব কিছু অনেক ভালোই চলতে একদিন প্রচুর পরিমাণ তুফান আসছিল। এত তুফান আসছিল, মানে আমি আসলে বলে বুঝাতে পারবো না। সন্ধ্যার সময় আমি মাগরিবের একটু পরে আমরা সবাই ওদের ওদের একটা মণ্ডপ আছে, ওই মণ্ডপে বসে আমরা সবাই বিভিন্ন রকমের পিঠা, তারপরে এটা সেটা আমরা খাওয়া দাওয়া করতেছি। ঠিক এই সময় তুফান আসছে। তো তুফান আসলে আমার একটা অভ্যাস আছে, আমি অভ্যাসের কথাটা আপনাদেরকে বলতেছি। যখন তুফান আসতো তখন আমি সবসময় কী করতাম, আমি আজান দিতাম। এটা আমার একেবারে ছোটোবেলা থেকে অভ্যাস ছিল। আমি যখন একেবারে ছোট তখন থেকে আমার অভ্যাস ছিল, যখন তুফান আসতো তখন আমি কী করতাম, সাথে সাথে উঠানে গিয়ে আজান দিতাম। তো সেদিন যখন এত তুফান আসছে, আমি ওদের সাথে অত হই হুল্লা করতেছি, হাসাহাসি করতেছি, আমি ভুলেই গেছি আমি কে, কি আমার পরিচয়, আমি কোথায় আছি। তুফানের মাত্রাটা যখন বেড়ে গেল, তখন আমি দৌড় দিয়ে উঠানের মধ্যে গিয়ে 2টা হাত কানের কাছে দিয়ে আমি চোখটা বন্ধ করে আল্লাহু আকবার বলে আমি আজান দিয়ে উঠলাম।
আমি যখন আজান দিলাম তখন শান্তা মানে দৌড় দিয়ে আমাকে জাস্ট এখান থেকে দৌড় দিয়ে গিয়েও আমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে আমি আমার একরকম জ্ঞান ফিরে আসে। আমি বুঝতে পারি যে হায় আল্লাহ, আমি এটা কী করলাম। তখন আমি আমার আজানটা প্রায় 2 কলির মতো প্রায় শেষ হয়ে গেছে। তখন ওর ভাই, ওর বাবা, ওদের হচ্ছে আরও কিছু রিলেটিভ ছিল ওখানে, তারা সবাই অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকায় থাকে। তখন শান্তা আমার হাত ধরে নিয়ে এসে বলতেছে যে বাবা জানো, ওরা না ওদের বাড়ি না একটা মুসলিম বাড়ির সাথে, তো ওনা মাঝে মাঝে হচ্ছে এরকম তুফান টুফান আসলে মুসলিম বাড়িতে আজান দিত, যে ওর বাড়িতে আজান দিত, তো ও একটু পাগল টাইপের। এটা বলে ওর আব্বা আমাকে বুঝে কোনোরকম আমাকে ঘরে নিয়ে যায়। অ্যান্ড ঘরে নিয়ে আমার সাথে প্রচণ্ড পরিমাণ রাগারাগি করে। আমার বিয়ে হবার পর থেকে এই পর্যন্ত আমাকে আর এত রাগারাগিও আমার সাথে আর কখনোই করে নাই। সবশেষ কিন্তু আমাকে ওর বাবা মাকেও যেটা বোঝায় তাতে কোনো লাভ হয় না। ওর বাবা মা মোটামুটি কিছুটা ওরা মাইন্ড করে ফেলে, অনেক মাইন্ড করে। রাতটা কেটে যখন সকাল হলো ওর বাবা মাকে মণ্ডপের ঘরে ডাকার পর ওখানে বিমল ভাইয়া সহ ছিল। ওর বাবা মাকে অনেক হিন্দুদের অনেক হচ্ছে এরকম অনেক লাইক আমাদের মুসলমানদের মাঝে যেরকম সুরা হয়, হিন্দুদের মাঝে এরকম অনেক কিছু আছে, সুরা, তারপর অনেক কিছু আমাকে জিজ্ঞেস করতেছে, বাট আমি কোনো কিছুই বলতে পারতেছি না। আমি নিচের দিকে তাকিয়ে আসি। একটা পর্যায়ে ওর বাবা বলতেছে ঠিক আছে আপনি ঘরে যান। তখন আমি ঘরে গিয়ে ওর কাছে আসলাম। আসার পরে বলতেছে কি হয়েছে। আমি বলি না, আব্বার সাথে কথা বলছি, তেমন কিছু আর আমি বলি নাই। যেতে যেতে রাত হয়ে গেল। রাত যখন আমি আমার সন্তানটাকে বকে নিয়ে আমি শুয়ে আছি, তখন আমার হঠাৎ করে ঘরের দরজায় টক টক করে শব্দ হচ্ছিল। আমি দরজা খুলে দেখতেছি যে দরজার সামনে বিমল ভাইয়া দাঁড়ায় আছে। বিমল ভাইয়া হচ্ছে ওর বড় ভাই। আমাকে বলতেছে যে আপনি একটু বাইরে আসেন। তো বললাম যে বাইরে, বলতেছে যে একটু পূজা ঘরে যাব। তো আমি বললাম কেন। পরে বলতেছে প্রসাদ দিতে যাব। তো প্রসাদ মানে হচ্ছে পূজা করার বিভিন্ন রকমের ফ্রুট দেয়, এটা আর কি। তো এটা নিয়ে উনি একটা প্রসাদের বাটি নিয়ে আমাকে নিয়ে পূজা ঘরে গেল। পূজা ঘরে গিয়েই উনি ঘরের দরজাটা আটকাই দিল। আটকাই দিয়ে আমাকে বলতেছে যে ভাইয়া কিছু মনে করবেন না, আর তোমার ছোটো বোন জামাই, তারপরেও আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনি আপনার প্যান্ট খোলেন। আমি বলতেছি কী খুলবো। বলে প্যান্ট খোলেন। আমি বলি প্যান্ট কেন খুলবো ভাইয়া। পরে বলতেছে আমি আপনার যৌনাঙ্গ দেখবো। আমি বলি কী বলতেছেন এটা আপনি। উনি বলতেছে যে আমার কাছে মনে হয় না যে আপনি হিন্দু মানুষ। আমি বললাম যে দেখেন আমি তো হিন্দু, আমি আপনাকে বলেছি। তখন সে কী করে আমার সাথে জোরাজোরি করে আমার প্যান্টটা খোলে। আমার প্যান্টটা খুলে যখন উনি আমার যৌনাঙ্গতে হাত দেয়, তখন উনি বুঝে যায় যে আমি আসলে মুসলমান। আপনারা হয়তো অনেকেই জানেন যে যখন হচ্ছে ঠাকুরের সামনে, মা কালীর সামনে একটা লাঠি থাকে, যেটা মা কালী ধরে থাকে, সেই লাঠিটা উনি ওইখান থেকে টান দিয়ে নিয়ে আমাকে ইচ্ছা মতো পিটায়। আমাকে এত পিটায় আমার পিঠে পুরো দাগ পড়ে যায়। আমি যখন চিল্লে করতেছি তখন কি করে ওর আমার শ্বশুর শাশুড়ি, আমার বউ সবাই দৌড়ে আসা মণ্ডপের দরজা কোনো মতে ধাক্কাটাকে খুইলা আমাকে ওখান থেকে বের করে ঘরে নিয়ে যায়। অ্যান্ড ঘরে নিয়ে যাওয়ার পর আমার বউ আমাকে বলতেছে যে এটা কি হইলো। আমি বলি তোমার ভাই এরকম করে আমাকে ল্যাংটা করে আমার সব কিছু চেক করছে। তখন আমার বউ প্রচণ্ড রকম কান্নায় ভেঙে পড়ো। আমাকে বলে যে এখন কী হবে তুমি আমাকে বলো। আমরা দুজনে কান্না করতে করতে ঘুমিয়ে যাই। সূর্য মামা যখন উকি মারে, যখন সকাল হয়, তখন আমাদের ঘরের দরজায় এসে কে জানি লাথি মারতে থাকে। আমি যখন ঘরের দরজা খুলি তখন বিমল ভাই এসে আমার কলার চাইপা ধরে। আমাকে কলার চেপে ধরে আমাকে উঠানের মধ্যে নিয়ে যায়। ওদের অনেকগুলো বড় বড় পণ্ডিত ওখানে বসেছিল। সবার সামনে যেভাবে পারছে আমাকে কুত্তার মতো পিটাইছে। আমার বউরে হচ্ছে বাইদা আমাকে কুকুরের মতো পিটাইছে। আমার মনে হয় না যে আমার জন্মের পর থেকে কখনো কি আমাকে এমনভাবে মারছে। আমার পিঠে পুরা মায়ের দাগ একেবারে রেল রাস্তার মতো হয়ে গেছে। এমন মার আমাকে মারছে আমি আসলে বলি বুঝাইতে পারবো না। মারতে একটা পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন তারা আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখতে পারি আমি চিটং মেডিকেলে শুয়ে আছি। আমি চিটং মেডিকেলে 3 দিন ছিলাম। 3 দিনে আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার বউ, আমার বিমল ভাইয়া, কেউ আমাকে একটাবারের জন্য হসপিটাল আমাকে দেখতে চায় নাই। 3 দিন পর আমি যখন একটু সুস্থ হই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমাকে হসপিটাল থেকে কোনো রকম খাবার দেওয়া হচ্ছিল না। আমি বাধ্য হয়ে একজনের কাছ থেকে একটা মোবাইল ফোন নিয়ে আমি আমার বন্ধু শ্যামলকে কল দিই। শ্যামলের কাছে প্রচুর পরিমাণ কান্নাকাটি করেছে, বন্ধু দেখ এই ঘটনা, তুই আমাকে বাঁচা, আমি এরকম বিপদে পড়ে গেছি। তখন শ্যামল আমাকে বলতেছে আল্লাহ তুই কী বলিস, তুই কোনো টেনশন করিস না, আমি আসতেছি। এরই 2 দিনের মাথায় শ্যামল হচ্ছে রাজশাহী থেকে চিটাগাঙে আসে। হসপিটালে এসে শ্যামল আমার সাথে থাকে। আমাকে বলে যে কী হয়েছে বন্ধু। আমি বলি ওর কাছে সব কিছু খুলে বলি। তখন ও বলে হায় এটা তুই কী করলি, কেন তুই আজান দিতে গেলি। আমি বললাম বন্ধু আমি তো বুঝতে পারি নাই। তাই আমি বলতেছি যে দেখ আমার আব্রাহার জন্য আমার খুব কষ্ট হইতেছে, আমার ছেলেটাকে আমার খুব দেখতে ইচ্ছে করতেছে।
এভাবে যেতে যেতে হসপিটাল আমি প্রায় 8-9 দিনের মতো থেকে আমি একটু সুস্থ হই। অ্যান্ড সুস্থ হওয়ার পরে আমাকে আমার বন্ধু বলতেছে যে তুই চল রাজশাহীতে চল, যা হবার তো হয়ে গেছে, সব বাদ দে। আমি বলতেছি না, আমি আমার বউ আর আমার সন্তান রেখে আমি কোথাও যাব না। আমি আমার শ্বশুর বাড়িতে যাবো, আমার বউকে তারা দিলে দেখে না দিলে নাই, কিন্তু আমি আমার আব্রাহাকে নিয়ে আসবো, কারণ আব্রাহা আমার সন্তান। এটা বলে আমি কি করি, আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ঢুকি। ঢুকার পরে আমি যখন ঢুকি তখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 5টার মতো বাজে। আমি যখন ঢুকি তখন আমার শাশুড়ি এবং শ্বশুর আমাকে দেখতেছে, দেখে আমরা বলতেছে যে বাবা তুমি কেন আসছো? আমি বলতেছি যে আপনারা আমাকে মারছেন, আমার মনে কোনো কষ্ট নেই, আপনারা আমার ছেলেকে দিয়ে দেন, আমি আমার ছেলেকে নিয়ে আমি চলে যাবো, আমি আর কখনো আপনাদের কাছে আসবো না। এটা বলে আমি প্রচুর কান্না করি। তখন বিমল ভাইয়া পিছন থেকে বেরিয়ে এসে টেকনিক্যালি আমাকে বলতেছে যে ভাইয়া আপনি ঘরের দিকে আসেন। আমার তো মনে কোনো ভয় নেই, ওরা আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি আমার বউ আর সন্তান রেখে আমি কোথাও যাব না, কারণ আমি দেখেছি আমার বউয়ের পিছনে বাহিদা, ওরা আমার বউকে ইচ্ছা মতো মারছে। ঘরে যেয়ে দেখতেছি হায় রে, আমার সন্তানটা এমনভাবে শুয়ে আছে যেন একেবারে মরা। আমার বউটারে এমন মারা ওরা মারছে, আমার বউর পুরো শরীরে মায়ের দাগ। ওর থেকে তাকায় মনের অশান্তি আমার চোখ দুটো জলে ভিজে গেল। আমি আমার সন্তানটাকে কোলে দিলাম, মনে হলো আমার সন্তানটা আদা মরা, কতদিন ধরে কিছু খায় না, ও চোখ মেলতে পারে না। আমি ওকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বুকে জড়ায় দ্বারা আব্রা বলে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছি। একটা পর্যায়ে আমি বিমল ভাইকে বলতেছি যে ভাই আপনার আমার সন্তানটাকে আমাকে দিয়ে দেন, আমি চলে যাব। তখন বিমল ভাই আমাকে বলতেছে ভাই তুমি আসলে অনেক ভালো মানুষ, তুমি মানুষ খারাপ না, যা করছে আমার বোনে করছে, তুমি তো কোনো দোষ করো নাই। আমার বোনে তোমাকে মুসলিম হিন্দু সাজে আমাদের ঘরে ঢুকাইছে, দোষ আমার বোন করছে, তুমি করো নাই। এরকম করতে করতে উনি আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে বলতেছে যে যা হবার হয়ে গেছে ভাই, এগুলো নিয়ে কথাবার্তা বলে তার কোনো লাভ নাই। আমাদের বাসার সামনে হচ্ছে ওদের মণ্ডপের পাশে একটা ছোট্ট ঘর আছে, কুড়ে ঘর, এটা হচ্ছে আদা পাকা একটা ঘর আছে। আমাকে বলতেছে আদা পাকা ঘরে তুমি তোমার সন্তান আর তোমার বউ নিয়ে থাকো এখানে, আর মানুষের কাছে বলা বলি করার দরকার নাই যে তুমি মুসলমান। আমি মনে মনে চিন্তা করতেছি যে আমাকে কুত্তার মতো উঠানের মধ্যে পালাইয়া মারলো, সারা দুনিয়ার মানুষ এসে দেখছে এবং সবাই জানিয়ে গেছে যে আমি মুসলমান। এখন উনি আমারে বলতেছে যে আমি কারো কাছে না বলার জন্য। আমি চিন্তা করতেছি যে রাতটা কোনো রকম পার হোক, সকালবেলা আমি এই রাতের মধ্যেই আমি আমার সন্তানটাকে নিয়ে পালাই যাব, না হয় সকালবেলা আমি আমার বউ আর আমার সন্তানকে, আমার বউটাকে কোনো মতো বুঝে আমি আমার বউকে নিয়ে চলে যাব। কথা বলতে বলতে একটা পর্যায়ে দেখি যে ওদের বাসায় একজন ডাক্তার আসছে। ডাক্তারটা মুসলমান ছিল। ডাক্তারটা আসার পর ডাক্তারটা ভিতরে ঢুকার পরে ডাক্তার আমাকে দেখলো। আমি বললাম যে আমি ঠিক আছে, আমাকে দেখতে হবে না। তো আমার বউকে দেখলো, আমার বউর অবস্থা খুব খারাপ ছিল। তখন উনি কী করে, আমার বউয়ের ডান হাতে একটা ইঞ্জেকশন দেয়। একটা ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা তখন খাওয়া দাওয়া করে আমি দেখি যে আমার বউটার এত লাইক আসছে, ঘুমের জন্য আমার দিকে তাকাইতে পারতেছে না। আমি ওরা বললাম যে তোমার এত ঘুম কেন আসতেছে? আমাকে বলতেছে যে আমাকে যে ওষুধগুলো খাওয়ানো হয় এগুলো ঘুমের ওষুধ। আমি বললাম কেন? আমাকে বলতেছে আমি জানি না। তো কথা বলতে বলতে আমরা কী করলাম, ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে ও এরকম খাটের উপর শুয়ে গেছে। আমি কোনো মতো ওর পাটা খাটের উপর উঠিয়ে দিলাম। কোনো মতে আমি বুঝতে পারি ওর যতই ডাকে ও আর উঠতে পারতেছে না, এমন ঘুম ওর। আমিও সারাটা দিন টায়ার্ড। আমি আমার সন্তানটারে বুকে নিয়ে নিদ্রিতায় একটু চোখটা বন্ধ করে নিদ্রায় গেলাম। যখন আমি ঘুমিয়ে গেলাম আমি হঠাৎ করে দেখতেছি যে চোখটা আমার বন্ধ, কিন্তু আমি বাইরে অনেক আলো দেখতেছি, অনেক প্রদীপ দেখতেছি। আমি তখন কি করলাম, খুব কষ্ট করে চোখটা যখন মেললাম, আমি যখন আমার চোখটা মেললাম তখন আমি দেখতেছি যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এত আগুন, আমি কে জানি এত আগুন জ্বলতেছে, আমার কথা মনে হচ্ছে আমি এখনই পুড়ে যাব। অলরেডি আমি চিল্লে আমার বউকে ডাকতেছে। আমি আমার বউকে যতই ডাকতেছে, আমার বউ কোনোভাবেই উঠতেছে না। বউকে আমি হাত ধরে টানাটানি করতেছে, আমার বউ উঠতেছে না। আমি দেখতেছি যে এখানে থাকলে আমি আর আমার সন্তানটা পুড়ে যাব। তখন আমি কোনোভাবে আমার আব্রাহাকে বুকে নিয়ে আমি ঘর থেকে বের হই। আমি যখন ঘর থেকে বের হই, ঠিক কয়েক সেকেন্ডের মাথায় টিনের উপর যে চালগুলো ছিল, টিনের চালগুলো একেবারে ঘরের মধ্যে ভেঙে পড়ে। আমি বুঝতে পারি যে আমার বউটা পুরো কঙ্কাল হয়ে যাচ্ছে। আমি আমার বউটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমি আমার বউটাকে বাঁচাতে পারি না। আমার জীবিত বউটা আগুনে পুড়ে একেবারে আঙ্গার হয়ে যায়। আমার চোখের সামনে সে পুরো ছারখার হয়ে যায়। আমি কিছুই করতে পারি না। যাই হোক, সবাই আগুন নিভাতে সকাল হয়ে গেল। যখন সকাল হয়ে গেল, আমি আমার শ্বশুর শাশুড়ির পা ধরে সালাম করে বলতেছি আমার আব্রাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাব, আমি আর এখানে থাকবো না। এটা বলে তাদের কাছ থেকে কান্নাকাটি করতে করতে আমার শাশুড়ি কিন্তু আমার ছেলেটাকে অনেক আদর করছে, কপালে চুমু দিছে। ওনার গলায় একটা স্বর্ণের চেন ছিল, এটা খুইলে আমার ছেলের গলায় পরায় দিছে। আমাকে বলছে যদি কখনো আব্রাহা বড় হয় অন্তত একটা বারের জন্য আমাদের কাছে নিয়ে এসো, আমি দেখবো। এটা বলতে বলতে আমি বাস স্ট্যান্ড চলে যাই। বাস স্ট্যান্ড গিয়ে আমার কাছে আমার বউয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি চিন্তা করতেছি হয় রে, আমি তো আর এখানে আসতে পারবো না, আমি আবার একটু চিতাকলায় যাব, আমি আমার বউটাকে দেখবো।
সরি, আমি একটা ব্যাপার এখানে বলতে ভুলে গেছিলাম। আমার বউকে কিন্তু আমি সকালবেলা যখন ওকে ওর কিছু কিছু হাড্ডি ছিল, কিছু কিছু হাড্ডি তারপরে ওইটা ওইখান থেকে বের করা হয়, হাড়গুলোকে বের করে আমরা আবার ওইগুলো চিতা এখানে ওখানে পুড়ে হচ্ছে ওকে আমরা ওইখানে একটা গর্ত করে হিন্দুরা যেভাবে সংস্কার করে ওভাবেই করার পরে আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে যখন চলে যাই তখন প্রায় সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার কাছাকাছি। তখন আমি চিন্তা করতেছি আমি শেষবারের মতো আমার বউয়ের হচ্ছে মানে চিতামণ্ডল আমি একটু যাব, আমি চিতাখানায় গিয়ে আমার বউটাকে একটু দেখবো। আমি আবার কখন আসবো না আসবো জানি না, আমার চোখের পানিগুলো তখন টপ টপ করে পড়তেছিল। আমি আমার আব্রাহারে বুকে করে আমি আবারও সেই চিতাখোলায় যাই। চিতাখোলায় আমার আব্রাহা আর আমি ইচ্ছা মতো কান্না করি। কান্না করতে করতে আমি ওখান থেকে কান্না করতে করতে চিন্তা করতেছি যে যখন আগুন লাগছিল তখন আমি আমার বউকে এইভাবে ডাকলাম, একটা মরা মানুষ ছাড়া জীবিত কোনো মানুষ তো উঠে দাঁড়ানোর কথা, আমার বউ উঠে কেন দাঁড়ালো না? এত আগুন লেগে গেল ও কেন উঠলো না? আমার মাথায় তখন এই জিনিসটা আসলো, আমার বউকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। কি ইঞ্জেকশন দেওয়া হয়েছে এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না। সেদিন আমি আমার আব্রাহাকে কোলে করে আমি সেই মুসলমান ডাক্তারের বাড়িতে যাই। ডাক্তারের বাড়িতে যাওয়ার পর ওনাকে সালাম দিয়ে উনি আমাকে দেখে তো একটু বড় বড় চোখ করে তাকায়। আমি ওরা বলতেছি যে ভাইয়া আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনি আমার বউকে সেদিন কী ইঞ্জেকশন দিয়েছিলেন একটু বলেন তো। উনি কোনো কিছু বলে না। আমি রাত প্রায় 10টা পর্যন্ত ওনার বাসায় থাকি। রাত 10টা পর্যন্ত ওনার পা ধরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করি। আমি বলি যে ভাই আপনি আমাকে একটাবার বলেন যে আপনি কী ইঞ্জেকশন দিয়েছিলেন। তখন উনি আমাকে বলতেছে যে আমি আপনার বউকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিলাম। আমি বলি কেন দিয়েছিলেন? বলে এমন ইঞ্জেকশন ওনাকে পোস্ট করা হয়েছে 14-15 মানে ওনার 14-15 ঘন্টা ওনার ঘুম আর ভাঙবে না। আমি বলি এটা কেন দিয়েছেন? বলে ভাই বিমল ভাইয়া দিতে বলছে। আমি বলি বিমল ভাইয়া দিতে বলছে আপনি দিয়ে দিবেন? পরে বলে ভাই আমি তো আর জানি না যে ওনাকে এরকম পোড়াইয়া মারা হবে, এটা ওদের প্ল্যানিং ছিল। ওরা আমাকে ইঞ্জেকশন দিতে বলছে, ওরা ডাক্তারি প্রেসক্রিপশন আমাকে দিয়েছিল, ওই প্রেসক্রিপশনও ওই ওষুধগুলো ছিল। আমি দিয়েছিলাম, ওনার নাকি ঘুম হয় না, ঘুম হওয়ার জন্য ইঞ্জেকশনটা দিয়েছিলাম। ওরা যে হাতে ইঞ্জেকশন বসাই দিয়েছে ওরা আগুন ধরাই দেবে ঘরের ভিতরে, এটা তো ভাই আমি আর জানতাম না। আমি জানি আমার বউকে খুন করা হয়েছে, কিন্তু নেই কোনো সাক্ষী, নেই কোনো প্রমাণ। আমি জানি আমি আমার বউয়ের বিচার কারো কাছে পাবো না। আমি কারো কাছে কোনো বিচার দিইনি। আমার আব্রাহাকে বুকে নিয়ে আমি বাস স্ট্যান্ডে এসে আমি চিটং থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছি। বাস চলতেছে, বাস যাচ্ছে। আমি জানালাটা খুলে দিলাম, আমার ছেলেটা বাইরে তার হাতটা বোলাচ্ছে। বাইরে একটু 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 করে বৃষ্টি হচ্ছিল, হাতের মধ্যে বৃষ্টি পড়তেছিল। আমার ছেলে আমার মুখের কাছে হাতটা এনে দেখাচ্ছিল বৃষ্টিগুলো। আমার ছেলেটা তখনও জানে না যে তার মাটা নাই, তার মা মারা গেছে। বাড়িতে আসার পরে আমার আব্বা মা আমাকে মেনে নেয় না। অনেক কষ্টের পরে তাদেরকে সব কিছু বুঝাইছি, কিন্তু আমি আজও আমার বাবা মায়ের কাছে বলি না আমি যাকে বিয়ে করেছিলাম সে একটা হিন্দু মেয়ে ছিল। আমি বলেছিলাম আমি একটা মুসলমান পরিবারে বিয়ে করেছিলাম, আমার বউটা মারা গেছে, আমার ছেলেটা আছে। আজ আমার আব্রাহা একটু বড় হয়েছে আপন ভাই, আমার আব্রাহা অনেকটা বড় হয়েছে। আমার আব্রাহা মোটামুটি কথা বলতে পারে। আপন ভাই আপনি অনেক মানুষের জীবনের গল্প প্রচার করেন আপনার, আমি অনেক বড় একজন ভক্ত। আমার আব্রাহার আর হচ্ছে শান্তার জীবনের গল্পটা যদি প্রচার করেন আপনার কাছে চিরঋণী থাকবো। আপনি অনেক ভালো থাকবেন ভাইয়া, আপনার জন্য আমার শুভকামনা। আমার আব্রাহার জন্য দোয়া করবেন। আমি স্বপ্ন দেখি আমার আব্রাহাকে আমি একদিন অনেক বড় মাওলানা বানাবো, আমি আমার আব্রাহাকে কোরআনে হাফেজ বানাবো। আপন ভাইয়া আমার আব্রাহার জন্য দোয়া করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুরুতে অনেক বেশি ধন্যবাদ পুরোটা গল্প আমার সাথে খুবই মনোযোগ দিয়ে শোনার জন্য। আসলে একটা জীবনের গল্প মানে কিন্তু 1 ঘন্টার কথা না, একটা জীবনের গল্প মানে হচ্ছে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা যদি আমি শ্যুটটা করি তাহলে হয়তো আমি ওনার সব ব্যাপারগুলো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো। কিন্তু আমি শ্যুটটা চেষ্টা করি 1 ঘন্টার মাঝে শেষ করার জন্য, কারণ 1 ঘন্টার বেশি হলে আপনারা অনেক বোর হয়ে যান। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি আসলে একটা মানুষের সম্পূর্ণ ব্যাপারগুলো খুলে বলতে পারি না। আপনারা গল্পটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা একটার পর আরেকটা লাইন বুঝে যাবেন, আর যদি টেনে টেনে শোনেন তাহলে আপনারা ক্লিয়ার গল্পটা বুঝবেন না। ডিয়ার ভিউয়ার্স, আব্রাহা ভাই ওনার সন্তানের জন্য দোয়া চেয়েছে, পলাশ ভাই ওনার আব্রাহার জন্য দোয়া চেয়েছে এবং শান্তার আত্মার মাগফিরাত কামনা করেছে। আসলে উনি হিন্দু ধর্ম ছিলেন, তো মুসলমান হয়নি।
আমরা ভাই কিছু বা ওনার এখানে কিছু ব্যাপার ভুল আছে, যেটা আমি আমার নিজের ওপিনিয়ন থেকে বলি, এটা আমার নিজের ওপিনিয়ন থেকে বলা। সেটা হচ্ছে উনি যখন ওনার ভালোবাসার মানুষটাকে বাইজিৎ মাজারে প্রপোজ করেছিল যে তুমি মুসলমান হয়ে যাও, কিন্তু ওনার ভালোবাসার মানুষটা তখন ওনার বাবার এক্সকিউজ দেখিয়ে মেয়েটা মুসলমান হলো না। এবং শেষ অবধি যখন আবারও সে তাকে অফার করেছিল যে তুমি মুসলমান হয়ে যাও, তখনও মেয়েটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জয়ের ছেলের উদাহরণ দিল শাহরুখ খানের উদাহরণ, এরকম উদাহরণ দিয়ে সে কী করলো, মুসলমান হলো না। আমরা পলাশ ভাইয়ের তখনই বোঝা দরকার ছিল যে না, তখনই সে ওইখান থেকে ফিরে আসা দরকার ছিল, কিন্তু সে ফিরে না এসে সে আরও গভীরভাবে ওখানে ঢুকে গেল। আমার কাছে ব্যাপারটা এত বেশি জটিল লেগেছে যে একটা মুসলমান ছেলে হয়ে একটা হিন্দু পরিবারে ঢুকে গেল, বিয়ে করে ফেল, এবং সেই পরিবারে একটা সন্তান পর্যন্ত হয়ে গেল। চিন্তা করা যায়, সে অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল। পলাশ ভাই অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল, অনেক চালাক মানুষ ছিল, তা না হলে কিন্তু আসলে এটা করা সম্ভব নয়। অ্যাকচুয়ালি আমার পক্ষে আসলে এটা সম্ভব না, যেটা উনি করেছে, অনেকের পক্ষে হয়তো সম্ভব না। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, গল্প থেকে যেটা শিখেছেন সেটা মনে রাখবেন, ছোট্ট একটা ভালোবাসা, মানুষ তার জীবনে ভুল করে একেবারে ছোট, এই ছোট ভুলটা মাসল তাকে সারাটা জীবন ধরে দিতে হয়, যেটা পলাশ ভাই দিয়ে যাবে। এক বালতি দুধের মধ্যে এক বালতি দুধে এক ফোঁটা চনা মানে গরুর মূত্র যেটাকে বলে, এক ফোঁটা চনা পড়লে যেমন ওই এক বালতি দুধের কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি আমাদের এই জীবনে যখন আমরা ছোট্ট কোনো ভুল করে ফেলি, এই ভুলটায় আমাদের সারা জীবনটাকে নষ্ট করে দিতে পারে। সুতরাং যারা পলাশ ভাইয়ের পজিশনে আসেন, যারা পলাশ ভাইয়ের জায়গায় এসে এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন, বা পলাশ ভাইয়ের যিনি বন্ধু ছিল, বলতে ভুলে গেছিলাম, শ্যামল, বাহ, একেবারে ব্রিলিয়ান্ট মানুষ, কত সুন্দর করে একটার পর একটা শয়তানের মতো শয়তানি বুদ্ধিগুলো দুজন মানুষকে দিয়ে গেল। ডিয়ার ভিউয়ার্স, এই গল্প থেকে যেটা শুনেছেন সেটা মনে রাখবেন, যেটা বুঝেছেন, যেটা শিখেছেন সেটা মনে রাখবেন, তবেই আপনার এই জীবনের গল্পটা শোনাটা আপনার এই সময়টা কাজে লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আর যে আপন জীবনের গল্পর এই অনুষ্ঠান থেকে আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।